স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে আবারও বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছুড়িতে আহত হয় দুই দেশের 4 জন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত। শনিবার সকালে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখনই ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ৩০টি আম গাছের ডাল ও শতাধিক বরই গাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর, হাতবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার স্বার্থে বাংলাদেশিরাও সীমান্তে অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্ত এলাকার প্রায় 3 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে রনি ও ফারুক নামের 2 বাংলাদেশি আহত হন। বিএসএফ আর পাবলিক একসাথে এসে গাছ কাটাকাটি শুরু করেছে, তখন আমরা পাবলিক দৌড়িয়ে গেছি। গ্রামের লোক আমরা বিজিবির জন্য ওয়ার্কের পিছনে থাকার জন্য আমরা প্রস্তুত। তারা বম ছুড়ে এবং গ্যাস ছুড়ে কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেব না। এই ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। গাছের ডাল কাটার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ। ওরা এটা দুঃখ প্রকাশ করছে, ওরা এটা তদন্ত করবে যে কোন সব গ্রামবাসী কাজটা এটা তারপর ওখানে বিএসএফ অতিরিক্ত জনবল ছিল, জনবল ওরা সরাই নিচ্ছে। আর ওরা রিকোয়েস্ট করেছে আমাদের জনগণ সরাই নেওয়ার জন্য। দেরি হইলেও আমরা সন্ধ্যা 6টার মধ্যে বাংলাদেশি জনগণকে সরাই দিতে সম্ভব। অন্যদিকে ভারতীয়দের পাল্টা দাবি, বাংলাদেশি নাগরিকরা তাদের উপর হামলা চালিয়েছে। 2 জন আহত হওয়ার দাবিও তাদের। বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে, এইভাবে চলছে। যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। গেল 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর ইসলাম। সাইফুর, গতকাল দিনভর উত্তেজনা ছিল চৌকা সীমান্তে এবং উভয় দেশের 4 জন আহত হয়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশও করেছে বিএসএফ। আজকের পরিস্থিতি কি, আর বাংলাদেশি নাগরিকদের উৎকণ্ঠার কথাও জানাবেন? যে সাথে আপনি যেমনটা বলছিলেন, আসলে যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এই সীমান্তবর্তী যে এলাকাগুলোতে যে স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খুবই আতঙ্ক বিরাজ করেছিল এবং আজকে অবধি কিন্তু এই এলাকার বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত আসলে স্থানীয়দের ওইভাবে জড়ো হতে দেখা যায়নি বা সীমান্তে এখন খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কৃষকরা কিন্তু মাঠে কাজ করা শুরু করেছেন এবং তাদের যে ফসল রয়েছেন সেই ফসল নিয়ে তারা কাজ করছেন এবং সীমান্তবর্তী এলাকার যেসব মানুষজন রয়েছেন তারা আসলে ধীরে ধীরে কিন্তু যে সীমান্ত এলাকায় তারা কিন্তু সেখানে প্রবেশ করছেন এবং বিজিবিরাও কিন্তু পাশাপাশি ওরা তৎপর রয়েছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো আমি এখানকার একজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলবো যে আসলে এখনকার পরিস্থিতি কি, একটু যদি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমি কাউসার আলী বলছিলাম, জাতীয় মানবাধিকার দৈনিক প্রতিদিনে কাজ করি আমি, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। আমাদের গতকালকে যে সূত্রপাত ছিল এখানে, গতকালকে তো একটা স্মরণকালের ভয়াবহ একটা দিন পার করেছি আমরা। আমাদের 40 বছরের লাইফে আমরা এরকম কখনো দেখিনি বর্ডার এলাকায়। ওরা যেভাবে আমাদের উপরে অ্যাটাক করেছিল, বিএসএফ নিজে যখন সাউন্ড গ্রেনেড ছুড়ে আমাদের উপরে, আমাদের মানুষের উপরে, ওরা নিজে, ওদের তো পাথর, আমাদের তো এলাকার মানুষেরাই ঢিল ছাড়া আর কিছু নাই, ওদের তো হলো পাথর। তবে আমরা যথেষ্টভাবে প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি অনেক ধৈর্যের পরিচয় দেখিয়েছে তাদেরকে, না তো ওরা যে পজিশনটা নিয়ে এসেছিল হয়তো কালকে বর্ডারে গোলাগুলি হয়ে যেত। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ওরা তীর ধনুক নিক্ষেপ করেছে আমাদের ইয়াতে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে আমাদের বোমা নিক্ষেপ করেছে আমাদের উপরে। তারপরেও আমাদের বিজেপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এখানে। তবে এখন বর্তমান পরিস্থিতি আছে, খুব থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার কৃষক যারা আছে আমরা দেখছি সকাল থেকে তারা সীমান্ত রেখায় যেতে পারছে না, বাট হালকা হালকা কাজ শুরু করেছে। ধন্যবাদ, আপনার কাছে আবার যাব। তো এই এলাকার মানুষজন কিন্তু তারা আছে, তাদের যে ফসল আদি রয়েছে সেই নিয়ে তারা কাজ করছেন, মাঠে রয়েছেন এবং তারা আসলে বলছেন যেমনটা যে কোনো পরিস্থিতি আসলেই তারা সেটা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সাইফুর।
দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা পাড়ের এই প্রকল্পের আওতায় একসময় 4টি জেলার কৃষক পানি পেলেও এখন 2টি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হওয়া 2টি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর কমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এতে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন সহ পরিবেশের। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাশে তৈরি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হতো। এই প্রকল্প থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচের জন্য পানি সরবরাহ করা হতো। তবে এখন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। বছরখানেক আগে 2টি সেচ পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি। আবার শুষ্ক মৌসুমে পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এই দুটো বিকল্প পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত 21 সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি লিবারা কর্পোরেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। আগে বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন বড় সংকটে প্রান্তিক কৃষক। আমন মৌসুমে পানি পেলেও বড় সময় পানি না পাওয়ায় বাড়ছে খরচ। এছাড়া অনাবাদি থাকছে অনেক জমি। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। পানি টিউবওয়েলে আশপাশে কম ওঠে, শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর পদ্মার পানির উচ্চতা 4 পয়েন্টের ওপরে থাকলে একটি পাম্প চালানো সম্ভব। বর্তমানে এখন পানি আছে 4.12। পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে, তাহলে হয়তো বা আমরা মার্চ জানুয়ারি থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, 60-এর দশকের এই প্রকল্পে নানা সমস্যায় সেচ সুবিধা বিঘ্নিত। মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টারশিয়ারি ক্যানেল। তবে 2টা ক্যানেলের মধ্যে একটা সেকেন্ডারি প্লাস টারশিয়ারি, এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন। ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। পানির স্তর প্রতিনিয়ত নিচে নামায় শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে 4.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল স্থানীয়রা। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দূষণে প্রাণ হারিয়েছে গাজীপুরের মোগর খাল। সরাসরি ফেলা হচ্ছে শিল্পাঞ্চলের অপরিশোধিত বর্জ্য। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। বিপাকে খালের উপর নির্ভরশীল বাসিন্দারা। শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে মোগর খাল। এই খালের উপর নির্ভরশীল শহরের হাজারো বাসিন্দা। দৈনন্দিন কাজের জন্য খালের পানি ব্যবহার করেন তারা। তবে দূষণে এখন ব্যবহার অনুপযোগী মোগর খালের পানি। কারখানার অপরিশোধিত বজ্র খালের স্বচ্ছ ব্যবহারযোগ্য পানিকে দিয়েছে ভয়ঙ্কর রূপ। ধ্বংস হয়েছে খালের বাস্তুসংস্থান। কালচে পানি ব্যবহারে চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দুর্গন্ধ, আবার এসে জীবাণু, এই জন্য আমরা থাকতে পারি না। বিভিন্ন জায়গায় রক্ত বের হওয়া, চুলকানি এইসব হয়। এই যে দেখেন রোগ হচ্ছে, এই যে দেখেন চুলকানি, শরীর সব জায়গায় ভরে যাচ্ছে। হাঁপানি, খুজলি এবং শ্বাসকষ্ট, এই রোগে আমরা ভুগতেছি। দুর্দশার মধ্যে আমরা আছি। বাচ্চা কাচ্চাদের অসুখ একেবারেই শেষ হচ্ছে না। বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতায় মোগরখালের এই অবস্থা বলছে নদী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। কতগুলো ফ্যাক্টরিতে অনলাইন মনিটরিং হচ্ছে, কতগুলো ফ্যাক্টরিতে ইটিপির অনলাইন মনিটরিং হচ্ছে না, সেগুলো একটা ডেটাবেস থাকা দরকার এবং যেগুলোতে করছে না সেগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত। তবে মোগরের দূষণ রোধে নানা পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আমরা মোগর খাল নিয়ে একটা পরিকল্পনাও করেছি
মোগরখালের উৎসমুখ এবং যেখানে মোগরখালের দূষণ সর্বশেষ যে জায়গাটা সেখানকার পানি সংগ্রহ করে আমরা একটি বেসলাইন ডাটা তৈরি করব। পরবর্তীতে প্রতি 3 মাস পর পর আমরা আরেকটা এরকম চেক করব। স্থানীয়রা বলছেন কারখানাগুলোতে বজ্র পরিশোধনগার সংযোজন ও ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়মভঙ্গকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করা গেলে পানি দূষণ অনেকাংশেই কমে যাবে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। পাবনায় একের পর এক গড়ে উঠেছে পাটকাঠি পুড়িয়ে চারকোল তৈরির কারখানা। জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা স্থাপন করায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। কারখানার বিষাক্ত ধোঁয়ার ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি খাতেও। দ্রুত কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। দিনের বেলা বিভিন্ন জায়গা থেকে কেনা পাটখড়ি এনে জড়ো করা হয় কারখানায়। পরে সন্ধে নামলে শুরু হয় সেগুলো পুড়িয়ে কার্বন তৈরির কাজ। কারখানার চুল্লির উচ্চতা কম থাকায় দ্রুতই ধোঁয়া ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ বিভিন্ন বয়সীরা। ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ক্ষতি হচ্ছে কৃষি খাতেও। আমাদের এখানে রাত্রে আগুন ধরানো হয়, হুলা তো পুরানো হয়, ধুলাতে সারা চকমকি হয়ে যায়। এই ধুমাতে আমাদের আবাদ সাবাদ হয় না, একজন লাইন দিতে গেলে তার শ্বাসকষ্ট হবই 100% শিওর। পাবনা সদর, আটঘরিয়া, বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে ওঠা এসব কারখানার নেই অনুমোদন। তবে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চলছে কার্যক্রম। স্থানীয়রা প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি করা হয় হয়রানিও। ক্ষেতগুলো ভালো ফসল হয় না, ওই ধোয়া উড়িয়ে পরে, ওরা উড়ে পরে ফসল দিকে ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়। ধোঁয়ার কারণে ওই ফসলের মাথাটা নষ্ট হয়ে যায়। এখন আমরা চাই যদি না থাকলে আমার এই সুবিধা হইতো। পাটখড়ির ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। এদিকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কয়লা পোড়ানোর জন্য যে ছাই করা হচ্ছে এটা পরিবেশের উপরে আসলে মারাত্মক ক্ষতি ফেলে। মানবদেহের জন্য আসলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইভাবেই ফুসফুস এবং আরও বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে, এখানে সুস্পষ্টভাবে মোবাইল কোড করার সুযোগ আছে বা অন্যান্য আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই অবৈধ কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঘুষ না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ঘুষ না দিলে ফাঁসানো হয় আইনি জটিলতায়। তবে ভ্যাট কর্মকর্তাদের দাবি, ভ্যাট এড়াতেই এসব কৌশল ব্যবসায়ীদের। গত 6 জানুয়ারি চুয়াডাঙ্গার বঙ্গ পিভিসি পাইপ ফ্যাক্টরি পরিদর্শনে যায় যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের 12 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেন। প্রতিষ্ঠান মালিকের অভিযোগ, পরিদর্শনে অনিয়ম না পেলেও 50 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করে লাঞ্ছিত করা হয় মালিককে। উনি আমার কাছে 50 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি 50 লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উনি এক পর্যায়ে আমার এই পাশের এই কলারটা ধরে আমাকে চেয়ার থেকে বের করে দেন। ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস ভ্যাট কর্মকর্তাদের হাতে প্রায়ই হয়রানির শিকার হন তারা। ঘুষ না দিলে ফাঁসানো হয় আইনি জটিলতায়। তারা আমাদের তো সহযোগিতা দূরের কথা, তারা আমাদেরকে দুর্বিষহ করে তুলছে। আমরা ব্যবসাদার, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে। আমরা ওনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ওনার এই আচরণের জন্য একজনকে কেন কলার চিপে ধরবে। অসাধু কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করে জেলার ব্যবসায়ীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমাদের চৌড়া থেকে চান্নু স্টোর এবং গ্রিন ফুডকে এইভাবে নাজেহাল করেছে, এখনো চান্নু এটা নিষ্পত্তি করে চলে এসছে। ডিসি মহোদয় যদি এইটাকে আমাদের সুরা না করে তাহলে আমাদের চৌড়া ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবো। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমস ভ্যাট কর্মকর্তারা। তাদের দাবি, ভ্যাট ফাঁকি দিতে এমন কৌশল প্রতিষ্ঠানটির। এই ধরনের কোনো জিনিস যেটা তারা অভিযোগ করছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাদের কাছে যদি সেরকম কোনো প্রমাণ থাকে যে আমার কর্মকর্তারা যে তাদের গায়ে হাত দিচ্ছে, কোর্ট আছে, তারা সেখানে বলতে পারে। কিন্তু আমি যতটুকু নিশ্চিত হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় 100 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।